সকাল সকাল ঘুম থেকে উঠে বারান্দায় চলে গেলাম। অনামিকার দেখা নেই। আমি কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইলাম। অনামিকার দেখা নেই। ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে সকালের নাস্তা করেই ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তায়ও অনামিকার দেখা নেই। তখনও চিন্তিত আমি, তবে কি দেখা হবে না অনামিকার সাথে? যতটা দ্রুত সম্ভব ভার্সিটিতে পৌঁছালাম। অনামিকার মায়াবী মুখখানা দেখলাম, অনেকটা আনন্দ লাগছে। তখনও তাকিয়ে আছি। অনামিকা মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকিয়ে মিষ্টি হাসি দিচ্ছে। হাসিটা আমার হৃদয় ছুঁয়ে মনের গভীরে ভালোবাসার সৃষ্টি করছে। আমিও তাকিয়ে আছি ভালোবাসার দৃষ্টিতে অনামিকার দিকে। আজ অনামিকার চেহারাটা কালো লাগছে না, লাগছে শুধুই মায়াবী। অনামিকার চোখে দেখতে পাচ্ছি ভালোবাসার ডাক। আমিও প্রস্তুত অনামিকার ভালোবাসা গ্রহণ করতে। জানি না কি হবে আজ, কি বলবে অনামিকা। ভার্সিটি ক্লাস শেষ হতেই চলে গেলাম সাজ্জাদ রেস্টুরেন্টে। অপেক্ষা করছি আমি। তখনও দেখা নেই অনামিকার। কিছুক্ষণ অপেক্ষা করার পর যেন শেষ হলো অপেক্ষার প্রহর। অনামিকা আর আমি সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছি সামনাসামনি। অনামিকার চোখে আমার চোখ, আর আমার চোখে অনামিকার চোখ। এক প্রকার আনন্দ লাগছে। কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে আছি তা বলতে পারবো না। ঘড়ি দেখার সময় পাইনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা মিষ্টি হাসিতে আমার ধ্যান ভাঙল। হ্যাঁ, অনামিকা মিষ্টি হাসি দিয়েছে। এই যে নবাব সাহেব। অনামিকা। জি রানী সাহেবা, বলুন। আর কতক্ষণ তাকিয়ে থাকবেন? আর কতক্ষণ? যতদিন বেঁচে থাকব। দুষ্ট। তোমাকে আজ অনেক সুন্দর লাগছে তাসসিন। তোমাকে যে মায়াবী লাগছে সে খেয়াল আছে। তোমাকে একটা কথা অনেক দিন যাবৎ বলতে চাচ্ছি, পারছি না। আজ বলার জন্যই এখানে ডাকছি। আচ্ছা বলো। কিছু মনে করবে না তো? না, বলো। তথা দাও, আমাদের সম্পর্কটা নষ্ট করবে না, আমাকে অপমান করবে না। আচ্ছা, কথা দিলাম। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তোমাকে পেতে চাই। আই লাভ ইউ। আমি মুচকি হাসছি। জানি আমি কালো বলে ফিরিয়ে দেবে, তবে রিকোয়েস্ট, আমাদের বন্ধুত্ব নষ্ট করবে না প্লিজ। বোকা মেয়ে, আমিও তো তোমাকে পেতে চাই। সত্যি? অনামিকা উঠে আমাকে জড়িয়ে ধরল। অনেক শক্ত করে জড়িয়ে ধরেছে অনামিকা। অনামিকার চোখের দিকে তাকিয়ে দেখি দু চোখে অশ্রুর মেলা। কাঁদছো কেন অনামিকা? এইটা সুখের কান্না তাহসিন। সত্যি তোমার মতো মানুষ হয় না। আমি তোমাকে ভালোবেসে ভুল করিনি। অনামিকার আমি সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছি সামনাসামনি। অনামিকার চোখে আমার চোখ, আর আমার চোখে অনামিকার চোখ। এক প্রকার আনন্দ লাগছে। কতক্ষণ যে একে অপরের দিকে তাকিয়ে আছি তা বলতে পারবো না। ঘড়ি দেখার সময় পাইনি। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর একটা মিষ্টি হাসিতে আমার ধ্যান ভাঙল। হ্যাঁ, অনামিকা মিষ্টি হাসি দিয়েছে। এরপর দুজনে রেস্টুরেন্টে খেয়ে রিক্সা করে বাসায় ফিরছি। একই রিক্সায় যাচ্ছি আমরা। আমার কাঁধে মাথা রাখছে অনামিকা। আমি অনামিকার কপালে আলতো করে কিস করলাম। অনামিকা আমার হাতে হাত রাখছে। অনুভূতিটা ভুলে যাওয়ার মতো নয়। বাসার কাছাকাছি যাওয়ার পর ফাঁকা জায়গায় রিক্সা থামাতে বলল অনামিকা। আমাকে নিয়ে একটা গলির চিপায় নিয়ে গেল অনামিকা। আবারও শক্ত করে জড়িয়ে ধরল অনামিকা। ওর পাগলামিগুলো আমার ভীষণ ভালো লাগছে। আমাকে কখনো ছেড়ে যাবে না তো তাহসিন? আমি তোমাকে ভালোবাসে মরতে চাই। আমি আমার সব ভালোবাসা দিয়ে তোমাকে পেতে চাই তাহসিন। তোমাকে আমার ছাড়তে ইচ্ছা করছে না তাহসিন। বিকেলবেলা বারান্দায় এসো, তোমাকে দেখব মন ভরে। বাসায় ফিরলাম। আজ আমার মনের অনুভূতি অন্যরকম। বাসায় ফিরতে আম্মু বলেই ফেললেন, কিরে তাহসিন, আজ তোকে কেমন যেন খুশি খুশি লাগছে। আমি আস্তে করে বললাম, কই। কথাটা কাটিয়ে রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আম্মু দুপুরের খাবার খাওয়ার জন্য ডাকছে। আমি দুপুরের খাবার খেয়ে রুমে এসেই ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম থেকে উঠে আম্মুকে চা দিতে বললাম। আম্মু চা দিতেই আমি চলে গেলাম বারান্দায়। বারান্দায় যেয়ে দেখি অনামিকা আমাদের বারান্দার দিকে তাকিয়ে আছে। আমি চা খাচ্ছি, অনামিকা আমাকে দেখছে। আমিও তাকিয়ে আছি অনামিকার দিকে। দক্ষিণা বাতাসে অনামিকার চুলগুলো এলোমেলো। কখনো কখনো চুলগুলো অনামিকার মুখে পড়ছে। অনামিকা হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। আমি তাকিয়ে আছি অনামিকার দিকে। অনামিকাও তাকিয়ে আছে আমার দিকে। অনামিকা আমাকে ফেসবুকের ইনবক্স দেখতে বলল। আমি রুম থেকে মোবাইল নিয়ে এসে ফেসবুক ইনবক্সে অনামিকার মেসেজ দেখতে ব্যস্ত হয়ে গেলাম। তোমাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে অনামিকা। আমারও।
রাতে ব্যালকনিতে আসতে পারবে? কিভাবে? প্রথমে তুমি তোমার বাসার ব্যালকনিতে আসবে, তারপর লাফ দিয়ে আমার বাসার ব্যালকনিতে আসবে। আচ্ছা, হ্যাঁ, রাত 12টার পর। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, আমি রুমে চলে গেলাম, পড়তে বসলাম। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে রুমে এসে দেখি 11টা বাজে। ফেসবুকিং করা শুরু করলাম। অনামিকা অফলাইন। অনামিকা নাম্বারে মেসেজ দিয়ে অনলাইন আনতে বললাম। কি করছো? আমি পড়ছি। অনামিকা, এখনও পড়ছো? বলো। আমি ব্যালকনিতে আসতেছি, তুমি আসো। এখনও না, 1 ঘন্টা সময় আছে। না, এখনই। সবাই ঘুমালে আসবো। আমি আমাদের ব্যালকনিতে চলে গেলাম। রাতের আকাশে অসংখ্য তারার মেলা, সাথে রয়েছে জ্যোৎস্না। জ্যোৎস্নার আলোতে বেশ ভালোই লাগছে। পকেট থেকে সিগারেট বের করে সিগারেট জ্বালিয়ে টানছি আর জ্যোৎস্না দেখছি। এখনও দেখা নেই অনামিকার। ঘণ্টাখানেক অপেক্ষা করার পর অনামিকার আগমন। আমি অনামিকাদের ব্যালকনিতে চলে গেলাম। ব্যালকনিতে শুধু আমি আর অনামিকা। চারদিক অন্ধকার, জ্যোৎস্নার আলো ছাড়া আর কোনো আলো নেই। শুধু ডানে বাম্বার বাসার লাইটগুলো জ্বলছে। জ্যোৎস্নার আলোতে অনামিকার মুখ দেখা যাচ্ছে, অনেক মায়াবী লাগছে। জড়িয়ে ধরল অনামিকা। আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। প্রথমে কপালে কিস করলাম, তারপর গালে, ঠোঁটেও করলাম। অনামিকার নিঃশ্বাস ঘন হয়ে গেল, আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। আমিও চুপচাপ জড়িয়ে ধরিয়াছি। অনামিকা ফিসফিস করে বলল, আমাকে কখনো ছেড়ে যাবে না তো? আমিও জবাব দিলাম, না, কখনোই না। কথা দিতে হলো অনামিকাকে। কথা দিলাম। এভাবেই রাত 2 পর্যন্ত ব্যালকনিতে প্রেম করলাম আমরা। রোজ এভাবেই প্রেম করতাম আমরা। আমাদের রিলেশনের বয়স যখন প্রায় 1 বছর, তখন আমি অনেক পাল্টে গিয়েছি। সিগারেট খুব কম খাই, পড়াশোনায় বেশ মনোযোগী। তবে অনামিকার বারণ ছিল, আমার আর ওর রিলেশনের কথা যেন কাউকে কখনো না বলি। সেদিন আম্মু আমাকে আর অনামিকাকে বারান্দায় চোখে চোখে প্রেম করতে দেখে ফেলেন। আম্মু শুধু বলেছিলেন, যা করছিস ভেবে করিস, মেয়েটি কালো, সারা জীবন থাকতে পারবি তো তার সাথে? আমি কিছু বললাম না। আম্মু মন্দ বলেনি। বিষয়টা নিয়ে আমি খুবই চিন্তিত। পরের দিন বন্ধু মামুনের সাথে শেয়ার করলাম। প্রথমত মামুন রাগ করে বসলো যে এত বড় একটা বিষয় কিভাবে মামুনকে জানালাম না। তারপর আম্মুর সাথে একমত হলো। আমি কি করব? কিছুই ভালো লাগছে না। ইদানিং আমারও খুব একটা ভালো লাগে না অনামিকাকে। বন্ধু মামুনকে জিজ্ঞেস করলাম অনামিকাকে ছেড়ে দিব কিনা। জবাবে মামুন বলল, ছেড়ে দিলে তো তুই দোষী থাকবি, তার থেকে এমন কিছু কর যাতে ও তোকে ছাড়তে বাধ্য হয়। আমি বললাম, কি করা যায়? জবাবে মামুন বলল, তুই ওর শরীর চেয়ে দেখ, যদি শরীর দেয় তাহলে একটু মজা নিবি, রোদ বিছানায় পেতে চাইলেই ও বাধ্য হবে তোকে ছেড়ে যেতে। আমি চিন্তিত হলাম। বাসায় ফিরেও চিন্তা করছি বিষয়টি নিয়ে। রাতের বেলা অনামিকা মেসেজ করলো, কেমন আছো অনামিকা? ভালো। তুমি? ভালো। কি করো? শুয়ে আছি। আচ্ছা, তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তোমাকে আমি বিছানায় পেতে চাই। না মানে আমার খুব ইচ্ছে করে। কি বলছো তাহসিন? তুমি ঠিক আছো? তাছাড়া রোজ তো কাছে পাও, অনেক কিছুই করো, আমি তো কখনো না করিনি। শুধু ওই একটা কাজ বিয়ের পর করবে, একটু অপেক্ষা করো। আমাকে বিশ্বাস করো। করি। তবে এসব করতে হবে না প্লিজ তাহসিন, আমার লাগবে। দিবি কিনো বলো। না প্লিজ, আমাকে মাফ করো। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আজকের পর আর কোনো দিন যাইব না। তোকে মুক্তি দিয়ে দিলাম সারা জীবনের জন্য। আর কখনো আমার মেসেজ বা কল দেওয়ার চেষ্টাও করবে না। আজ এই মুহূর্তে এখনই সব শেষ। মেসেজটা দিয়েই ব্লক করে দিলাম অনামিকাকে। আমারও অনেকটা কষ্ট লাগছে, মন থেকে চাইনি এসব। তবে একটা কালো মেয়ের সাথে যদি সারা জীবন না থাকতে পারি, সেজন্য বাধ্য হলাম সম্পর্কটা নষ্ট করতে। ঘুমানোর চেষ্টা করছি, ঘুম আসছে না আমার। রাত 2টা বাজে, তবুও ঘুম আসছে না। অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে। মনে পড়ছে অনামিকার সাথে ঘটে যাওয়া সকল স্মৃতি। ঘুমাতে পারছি না। আমি চলে গেলাম ব্যালকনিতে। আজ জ্যোৎস্নাও নেই। অন্ধকারে ব্যালকনিতে বসে সিগারেট টানছি, তবুও ভুলতে পারছি না স্মৃতিগুলো। রাত 2টা অবধি ব্যালকনিতে অন্ধকারে দাঁড়িয়ে রইলাম। তখনও চোখের সামনে ভেসে উঠছে অনামিকার মায়াবী মুখ। মাথাটাও ব্যথা করছে। অনামিকাদের ব্যালকনির দিকে তাকিয়ে আছি, যে ব্যালকনিতে রোজ অনামিকার হাতে হাত রেখে
জোছনার আলোতে অনামিকার মায়াবী মুখ দেখতাম। সেই ব্যালকনি আজ অন্ধকারে ভরা, চারদিকে কোনো আলো নেই, নেই অনামিকার উপস্থিতি। বেশিক্ষণ আর দাঁড়িয়ে রইলাম না ব্যালকনিতে, রুমে চলে আসলাম। শুয়ে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম আসছে না। তবুও ঘুমানোর চেষ্টা করছি, ভুলতে পারছি না অনামিকার মায়াবী মুখ। ভাবতে চাইছি না আমি, তবুও ভাবনাগুলো আমার পিছু ছাড়ছে না। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়ালই নেই। ঘুম থেকে উঠে দেখি বেলা 12টা বাজে। ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে রুমে বসে আছি। আম্মু রুমে এসে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। কি হয়েছে জানতে চাইলে আমি কিছু না বলে খেতে চাইলাম। আম্মু আর কথা না বাড়িয়ে খাবার রেডি করলেন। আমি খেয়ে এসে বসে আছি রুমে। মোবাইল হাতে নিয়ে দেখলাম অনামিকা কোনো মেসেজ বা কল করেছে কিনা। দেখলাম একটি কলও আসেনি একটি মেসেজও। আমার বড্ড রাগ হলো অনামিকার উপর। পরের দিন বিকেলবেলা আমি আর মামুন ঘুরতে বের হলাম। একটা মেয়েকে দেখলাম। ফিগারটা দেখে পাগল হবার অবস্থা, একেবারে আগুন মেয়েটা। বন্ধু মামুনকে বললাম, দোস্ত এইটা কেমন হবে টাইম পাস করার জন্য? বন্ধু মামুন আমার সাথে সহমত হলেন। মেয়েটির পেছনে লাগলাম, প্রায় মাসখানেক ঘুরে রিলেশন করলাম। মেয়েটির নাম রিয়া, অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলে প্রথম দেখেই প্রেমে পড়ে যাবে। যদি আমি টাইম পাস করার জন্য প্রেম করেছিলাম, কিন্তু অভিনয় করতে করতে কখন যে গভীরে হয়ে হাবুডুবু খাচ্ছি তা সঠিক বলতে পারবো না। ইদানিং রিয়ার সাথে কথা না বলে কষ্ট হয়, ভীষণ ইচ্ছা করে রিয়াকে দেখতে। বিকেলবেলায় রিয়ার হাতে হাত রেখে না হাঁটলে যেন আমার দিনটাই অপূর্ণ থেকে যায়। তবে কিছু সমস্যাও আছে। রিয়ার পেছনে অনেক টাকা ব্যয় হয় আমার। মোবাইল রিচার্জ, শপিং করে দিতে হয় মাসে 2 বার। একটা মোবাইলও কিনে দিতে হয়েছে আমার আর রিয়া রিলেশনের বয়স যখন 3 মাসেরও বেশি, তখন একদিন হঠাৎ অনামিকার ফোন এলো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? অনামিকা, আলহামদুলিল্লাহ। কিছু জরুরি কথা বলার জন্য ফোন করেছি। তাহসিন, জি বলুন। আমার ভুল হয়ে গিয়েছে। আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তুমি যা চাইছো তাই হবে, আমি রাজি। প্লিজ সব কিছু আগে মতো করে নাও। এতদিন পর হঠাৎ, কিন্তু এখন যে অনেক দেরি হয়ে গেছে। তাছাড়া এতদিন একটিবারও জানার প্রয়োজন মনে করেননি কেমন আছি? আমি অনেক অপেক্ষা করেছি আপনার একটি ফোনের জন্য, কিন্তু আসেনি। আজ আমি নিজেকে গুছিয়ে নিয়েছি। আমার ভুল হয়েছে তাহসিন, আমি তোমার পা ধরে মাফ চাইতে রাজি আছি। আর হ্যাঁ, তুমি যা চাইবে তা পাবে, যতবার খুশি ততবার। তবুও প্লিজ আমাকে আগের মতো ভালোবাসা দাও তাহসিন। আজ সত্যি আমার কিছু করার নেই, আগে ভেবে দেখা উচিত ছিল। আমাকে ওইসব না দিলেও বুঝিয়ে বলতে পারতেন যে আমাকে এই কারণে ছেড়ে যেতে পারে। সে কি সত্যি আমাকে ভালোবাসে? আমার তো মনে হয় না সে আমাকে ভালোবাসে। আপনি কষ্ট পেয়েছেন কিনা জানি না, তবে আমি অনেক কেঁদেছি, লাভ হয়নি। একটিবারও আপনি আমার কাছে ফিরে আসার চেষ্টা করেননি। আমি সত্যি ক্ষমা চাই, তোমার পা ধরে বলছি, হাত জোর করে বলছি, আমাকে গ্রহণ করো। দুঃখিত, আমার কিছু করার নেই। 3 মাস অপেক্ষা করেছি আমি। 3 মাস পর আপনাকে ভুলে যাওয়ার জন্য নতুন কাউকে খুঁজে নিয়েছি। সত্যি। ফোন কেটে দিলাম। অনামিকা যখন ফোন করেছিল তখন গভীর রাত, তবে ফোন কাটার পর অনেক খারাপ লাগছে। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। ব্যালকনিতে চলে গেলাম। আজও জোছনা নেই। অন্ধকারে সিগারেট জ্বালিয়ে ধোঁয়া উড়াচ্ছি আর ভাবছি কি করব আমি। অনামিকাকেও ভুলতে পারছি না, রিয়াকেও ঠকানো উচিত হবে না। কাকে গ্রহণ করব, কাকে ফিরিয়ে দিব, কিছু মাথায় আসছে না। একটার পর একটা সিগারেট জ্বালাচ্ছি আর ভাবছি। এখন এই ব্যস্ত শহরটাও নিস্তব্ধ হয়ে গিয়েছে। চারদিকে অন্ধকার, তারারাও জেগে নেই, জেগে আছি শুধু আমি। তখনও অন্ধকারে দাঁড়িয়ে ভাবনায় ব্যস্ত আমি। অন্ধকারে দাঁড়িয়ে আছি এখনো। গভীর রাত, সবাই ঘুমোচ্ছে, তারারাও জেগে নেই জ্যোৎস্না। তখনও ভাবনায় হাবুডুবু খাচ্ছি আমি। জানি না কি করব আমি, কে আমার জন্য পারফেক্ট, এখনও জানি না। প্রশ্নগুলো আমার পিছু ছাড়ছে না। আমিও ভাবনায় ব্যস্ত। অন্ধকার আকাশে তাকিয়ে আছি। বড্ড বেশি মিস করছি রাতের আকাশের তারার মেলা। মিস করছি আমি ওই জ্যোৎস্নার আলো। মিস করছি আমি খুব অনামিকার সাথে কাটানো মুহূর্তগুলো। ভাবতে ভাবতে কখন যে 2টা বেজে গিয়েছে সেদিকে আমার খেয়াল নেই। ব্যালকনিতে আর রইলাম না, চলে গেলাম রুমে। ঘুমানোর চেষ্টা করছি, তবে ঘুম আসছে না। যদিও অনামিকার জন্য আমার মায়া হয়, তবে রিয়াকে ঠকানোটা কি উচিত হবে? অনামিকার অবহেলার জন্যই তো রিয়ার সাথে আমার সম্পর্কে জড়াতে হলো।
রিয়াকে আমার ভালো লাগে না, ভালো লাগে রিয়ার রূপ। আর অনামিকার রূপ না থাকলেও অনামিকার মনটা খুব ভালো। অনামিকার চেহারার দিকে তাকালে অনেক মায়া লাগে। আমি অনামিকার চোখে দেখতে ভালোবাসা, অনামিকার চোখে দেখতে পাই বিশ্বাস, দেখতে পাই আমি অনামিকার চোখে বেঁচে থাকার কারণ। তবে একটা কালো মেয়ের সাথে কি সারা জীবন থাকা সম্ভব? বর্তমানে সবাই সুন্দরী মেয়ে দেখে বিয়ে করে, সেখানে আমার হবে কি না কালো ভাবতেই কষ্ট লাগে। তবে আমি অনামিকাকে ভুলতে পারি না। অনামিকা 3টা মাস আমাইকা দিয়েছে, আমি কি ভুলে যাব সেসব? না, কখনোই না। নির্ঘুম রাতে আমি সব ভেবে চলেছি। শেষবার যখন ঘড়ি দেখেছিলাম তখন রাত্রি 4টা বাজে। কখন যে ঘুমিয়ে গিয়েছি খেয়াল নেই। ঘুম থেকে উঠেই দেখি বেলা 2টা বাজে। ফ্রেশ হয়ে খেয়ে বিকেলবেলা ঘুরতে বের হলাম। সারাদিন রিয়া একটি বারও ফোন করেনি। সত্যি বলতে আমার ভাগ্যটাই খেপ, ভালোবাসার বিনিময়ে শুধু অবহেলাই আমার প্রাপ্য। আর অপেক্ষা করতে পারলাম না, রিয়াকে ফোন করলাম। রিয়ার ফোন ওয়েটিং। বিকাল থেকে সন্ধ্যা অবধি চেষ্টা করলাম, কোনো লাভ হলো না। সন্ধ্যাবেলা মন ভরা দুঃখ নিয়ে বাসায় ফিরলাম আমি। আজ পড়তে বসলাম না, মনটাই যেখানে ভালো না সেখানে কিসের পড়াশোনা। বাসার সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, আমি রুমে এসে শুয়ে পড়লাম। রাত 10টার দিকে আম্মু রাতের খাবার খাওয়ার জন্য ডাকলেন। রাতের খাবার খেয়ে ব্যালকনিতে চলে গেলাম। চারদিকে অন্ধকার, আমার এক হাতে সিগারেট, অন্য হাতে মোবাইল। সিগারেট টানছি আর রিয়াকে ফোন করছি। রিয়ার ফোন এখনও ওয়েটিং। রাত 12টা অবধি ফোন করলাম, শুধু ওয়েটিং। আমি একটার পর একটা সিগারেট জ্বালাইয়ে টানছি। এভাবে কেটে গেল একটি সপ্তাহ। রিয়ার দেখা নেই, ফোনেও পাওয়া যায় না রিয়াকে। এদিকে সেদিনের পর অনামিকা আমাকে আর একটি বারও ফোন করেনি। আবারও খুব একা হয়ে গেলাম। হাতের সিগারেট ছাড়া কাউকে পাশে পাই না। সিগারেট জানে শুধু আমার মন খারাপের কারণ। এদিকে পড়াশোনার 12টা, পড়তে বসি না, ভার্সিটিতেও যাই না। বাবা সারাদিন অফিসে থাকে, আমার সম্পর্কে কিছু জানে না। শুধু রাতের খাবার টেবিলে দেখা হয় বাবার সাথে। আর মা মিথ্যে বলে আশা যে বাঁচিয়ে নেন যে আমি পড়াশোনা করছি। আম্মু সব জানে আমার ব্যাপারে। আম্মুর উত্তম সিদ্ধান্তটি হলো বিয়ে করো, তাহলে সব ঠিক হয়ে যাবে, একাকিত্ব কমবে। তবে আমি কি করব কিছু মাথায় আসে না। প্রায় 1 সপ্তাহ পর বন্ধু মামুন আমাকে নিয়ে পার্কে ঘুরতে গেল আমার মন ভালো করার জন্য। তবে সেখানে যেয়ে আমার মন কতটা খারাপ হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। পার্কে যেয়ে দেখি রিয়া অন্য একটি ছেলের হাতে হাত রেখে হাঁটছে। আমি দূর থেকে দেখছি। কিছুক্ষণ পর রিয়াকে জড়িয়ে ধরল ছেলেটি। কি নির্লজ্জ রে বাবা! পার্কের মধ্যেই তাদের কিস বিনিময় শুরু। আমি আর সহ্য করতে পারছি না। বন্ধু মামুনকে বললাম, আমাদের বন্ধু বান্ধব সবাইকে খবর দে। আমাদের পুলাইপান সব আসলো। রিয়াও ছেলেটি তখনও জমিয়ে প্রেম করছে। আমি সামনে গেলাম। আমাকে দেখে রিয়া অবাক হয়ে বলল, তুমি? রিয়া: তোর প্রেম কাহিনী দেখতে আসলাম। আমি: রিয়া উনিকে? ছেলেটি: আমার খালাতো ভাই। রিয়া: কিরে মিথ্যে বলছ কেন? সত্যিটা বল। আগে ছিলাম তোর জামাই, বর্তমানে আমি তোর দুলা ভাই। আমি: কি বলছেন ভাই? ছেলেটি: রিয়ার সাথে আমার ছবি দেখে বললাম, দেখ ভাই, এই ছবি দেখে কি মনে হয়, তোর ভাই বোনের সম্পর্ক? আমি: ছেলেটি চুপ করে আছে, কিছু বলছে না। নীলাও আমার দিকে তাকিয়ে আছে চুপচাপ। ভাই শুন, তোর সাথে আমার কোনো ঝামেলা নেই, তুই সরে যা, মেয়েটিকে শিক্ষা দিতে দে। তুই যে ওর হাতে মোবাইল দেখছিস, এটাও আমার টাকায় কেনা। যে কাপড় পরে আছে সেগুলো আমার কিনে দেওয়া। শুন ভাই, যে মেয়ে আমার থেকে সব কিছু নিয়ে তোর হাতে হাত রেখে ঘুরতে পারে, সে মেয়ে যে তোকে কখনো ছেড়ে যাবে না, তোর সাথে এরকম করবে না, তার গ্যারান্টি কি? আমি: ভাই একদম ঠিক বলেছেন। ছেলেটি: তাহলে সরে যা, তোর সাথে আমার ঝামেলা নেই। আমার বন্ধু বান্ধবদের দেখে বললাম, দেখছিস কতজন, তোরে একটা করে কিল ঘুষি দিলে হো তুই শেষ। তাছাড়া তোর সাথে কোনো ঝামেলা নেই, এখান থেকে চলে যা। আমাকে আরেকটা প্রশ্ন করবি তো ঘাড়ের রগে খাবি। ছেলেটি কিছু না বলে চলে গেল। আমি বুঝতে পারছি ছেলেটির কষ্ট, তবে কিছু করার নাই। এরকম প্রেমিকা নামক বেশ্যার কারণে নষ্ট হয়ে যায় হাজারো ছেলের জীবন। এবার কোথায় পালাবি? আমি: ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছে, একটা সুযোগ দাও, আমি মন থেকে তোমাকেই ভালোবাসবো। রিয়া: ভালোবাসা? তোর মুখেই পবিত্র নামটি মানায় না। আমি: চুপ করে আছে রিয়া। শুন, একটা মানুষের মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান কথা। তুই হয়তো মিথ্যে অভিনয় করেছিস, আমার কথা ছেড়ে দিলাম। ওই ছেলেটি হয়তো মন থেকে ভালোবেসেছিল, কিন্তু বিনিময় সে পেল প্রতারণা। তোর হয়তো কারো ভালোবাসার প্রয়োজন নেই, প্রয়োজন টাকা পয়সা, কিন্তু ওই ছেলেটি হয়তো টাকা পয়সার বিনিময় হলেও ভালোবাসা পেতে চেয়েছিল। আফসোস, টাকা পয়সার বিনিময়ে সব পাওয়া গেলেও হয়তো ভালোবাসাটা পাওয়া যায় না। আজ ছেলেটি কি করবে জানিস? সিগারেট ধরবে, হয়তো অন্য কোনো নেশা করব।
অনেকে এরকম কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যাও করে। আর তোর মতো মেয়েরা কি করে? নতুন কাউকে খুঁজতে ব্যস্ত। তবে সব মেয়ে একরকম নয় সব ছেলেও। আচ্ছা, একটাবার ভেবে দেখতো, আজ যদি তুই ছেলে থাকতি আর ছেলেটি যদি মেয়ে হতো, আর এরকম ঘটনা ঘটলে তোর কেমন লাগতো? মনে কর তোর হাত খরচের টাকা বাঁচিয়ে প্রিয়জনকে কিছু গিফট করলি, নয়তোবা ফোনে কথা বললি, আর বিনিময়ে উপহার হিসেবে পেলি প্রতারণা। কেমন লাগবে তোর? মনে কর কাউকে ভালোবেসলি মন থেকে, সে তোকে নিয়ে বিছানায় গেল, তারপর তার ইচ্ছা পূরণ করার পর তোকে ছেড়ে দিল। কেমন লাগবে তোর? ঠিক সেরকমভাবে তোর জন্য ছেলেটিরও সেরকম লাগছে। তোদের মতো মানুষদের জন্য, সে হোক ছেলে অথবা মেয়ে, ভালোবাসার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলেছে। তোদের মতো মেয়ের জন্য কিছু ছেলে নেশাখোর হয়। তোদের মতো মেয়েদের জন্য ক্লাসের সেরা ছাত্রটিও একসময় বখাটে হয়ে যায়। শুন, ভালোবাসা সেটা নয় যার জন্য কারো জীবন নষ্ট হয়। ভালোবাসা সেটা যার জন্য কারো নষ্ট আগোছালো জীবন গোছালো হয়, তাকেই ভালোবাসা বলা হয়। কথাগুলো বলে চলে আসলাম। রিয়া আমার দিকে তাকিয়ে আছে। আমি আর পিছন ফিরে তাকালাম না। বাসায় ফিরতেই আম্মু আমার মুখ দেখেই বুঝে গেলেন কিছু একটা হয়েছে। আমাকে জিজ্ঞেস করলেন, আমি কোনো জবাব দিলাম না। বারান্দায় চলে গেলাম। খুব খালি খালি লাগছে। তাকিয়ে আছি অনামিকাদের বারান্দার দিকে, কিন্তু অনামিকার দেখা নেই। আমি তবুও অনামিকাকে দেখার আশায় তাকিয়ে আছি। উচিত শিক্ষা হয়েছে আমার। আজ আমার ভুলের জন্যই আমাকে কাঁদতে হয়। সত্যি একা হয়ে গেলাম আমি খারাপ, ভীষণ রকম খারাপ। কারো ভালোবাসা পাওয়ার ভাগ্য হয়তোবা আমার নেই। রাত্রিবেলা ব্যালকনিতে সিগারেট টানছি আর ভাবছি কতই না সুন্দর দিন ছিল যখন অনামিকা আমার জীবনে ছিল। আমাকে কত শাসন করত, কত কেয়ার করত। আমাকে দেখার জন্য পাগল হয়ে শুধু ঘড়ির দিকে তাকিয়ে থাকা অনামিকা হয়তো আজ ঘড়ি দেখতেই ভুলে গিয়েছে। আজ আকাশে হালকা মেঘ, জ্যোৎস্না আছে, তবে মেঘের সাথে লুকোচুরি খেলছে। নেই কোনো তারার মেলা। আমি দূর থেকে তাকিয়ে দেখছি মেঘ আর জ্যোৎস্নার লুকোচুরি খেলা, আর ভাবছি জ্যোৎস্নাও একা নয়, তার সাথে লুকোচুরি খেলার জন্য রয়েছে মেঘ। আজ কত আনন্দ করছে জ্যোৎস্না ও মেঘ। একদিন দেখা ছিল না জ্যোৎস্নার, দেখা ছিল না মেঘেরও। আজ কতদিন পর ওদের দেখা, তাই হয়তো অনেক মজা করছে ওরা। আজ যদি অনামিকা আমার জীবনে আবার ফিরে আসতো, তাহলে হয়তো এরকম আনন্দ আমার জীবনেও আসতো। আফসোস, ভাগ্য আমার সহায় নয়। তাকিয়ে আছি আকাশের দিকে, মাঝে মাঝে তাকাচ্ছি অনামিকাদের ব্যালকনির দিকে। ব্যালকনিটায় রয়েছে হাজারো স্মৃতি। একজন মানুষকে যতটা ভুলে থাকা সম্ভব, স্মৃতিগুলো সেভাবে ভুলে থাকা সম্ভব নয়। যদি স্মৃতিগুলো ভুলে থাকা যেত, তাহলে হয়তো জীবনে কষ্ট নামক শব্দটি থাকতো না। আমিও স্মৃতিগুলো ভুলতে পারছি না। বারবার অনামিকার মায়াবী মুখ আমার চোখের সামনে ভেসে উঠছে। মিস করছি খুব অনামিকার হাসি। আজ ইচ্ছে করছে খুব অনামিকাকে জড়িয়ে ধরে বলতে, আমার ভুল হয়ে গিয়েছে, আমি সত্য তোমায় ভালোবাসি, কিচ্ছু চাই না আমার, শুধু তোমাকে চাই। ইচ্ছে করছে খুব অনামিকার হাতে হাত রেখে হাঁটতে। মিস করছি অনেক বেশি অনামিকার সাথে পাশাপাশি বসে জ্যোৎস্না দেখার সময়গুলো। আমার রাতগুলো আস্তে আস্তে ঘুমহীন হয়ে গেল। অপেক্ষা করতাম অনামিকার একটা ফোনের জন্য, অপেক্ষা করতাম অনামিকার ওই মায়াবী মুখটা একটিবার দেখার জন্য। সেদিন বিকালবেলা ব্যালকনিতে বসে চা খাচ্ছি। ব্যস্ত শহরে সবাই তখন নিজের কাজে ব্যস্ত, আমাকেও আমার কষ্টগুলোকে দেখার মতো কেউ নেই। চা শেষ করে সিগারেট জ্বালাতেই অনামিকাদের ব্যালকনিতে একটা পরিচিত মুখ দেখতে পেলাম। হ্যাঁ, অনামিকা ওদের ব্যালকনিতে এসেছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। অনামিকা ভুল করেও আমার দিকে তাকালো না। আমি ডাকছি অনামিকাকে, অথচ অনামিকা না শোনার ভান করে চলে যাচ্ছে। আমি মাফ চাইতেছি, তবুও কোনো কথা শুনল না আমার। চলে যেতে লাগলো অনামিকা। আমি আমার হাতের সিগারেটের আগুন আমার হাতে চেপে ধরলাম, নিজেকে আরও বেশি পোড়ানোর জন্য। চিৎকার করছি এক প্রকার, তবুও আমার দিকে তাকাচ্ছে না অনামিকা। আমার হাত তখনও পুড়েই চলছে। মনের অজান্তেই চোখ দিয়ে জল এসে গাল বেয়ে বেয়ে পড়তে লাগলো। আমার হাত পুড়ে ঠোসা পড়ে গিয়েছে। কিছুদিন পর নির্ঘুম রাত কাটানোর জন্য হয়তো অসুস্থ হয়ে পড়ি। প্রায় 1 মাস বিছানায় থাকতে হয়েছে আমাকে। আম্মু আমার কষ্ট সইতে না পেরে আমাকে বললেন ওনার ভুল হয়েছে, উনি অনামিকাকে ঘরের বউ করতে চায়। আমি না করে দিলাম। অনামিকা আমাকে চায় না, সেখানে জোর করে কি হবে আর। মাকে বলে দিলাম যা হবার হয়ে গিয়েছে, নতুন করে জীবন শুরু করব, নিজেকে গুছিয়ে নিব। আম্মু কান্না কণ্ঠে বললেন ঠিক আছে। কিছুদিন পর বন্ধু মামুন আসলো আমার কাছে, ক্ষমা চাইল। আমি আর বলবো যা হবার হয়ে গিয়েছে। আমি হাসি মুখে বলে দিলাম কোনো ব্যাপার না বন্ধু। হাসি মুখে মেনে নিলাম সব। বুকের ভেতরটা তখনও জ্বলছে। তবুও নতুন করে জীবন শুরু করলাম বুকের ভেতর কষ্টটা চেপে রেখে। 4 বছর পরের ঘটনা। তখন আমিও নিজেকে গুছিয়ে নিয়েছি। সেদিনের পর থেকে কোনো মেয়ের দিকে তাকাইনি, শুধু মনোযোগ দিয়ে পড়াশোনায় করেছি। বর্তমানে আমার পড়াশোনা শেষ,
একটা চাকরিও করছি। বর্তমানে আমি একজন ব্যাংকার। বিয়ে করিনি এখনও। অনামিকার সাথে সেদিনের পর ভার্সিটি ছাড়া কোথাও দেখাও কথা হয়নি। নিজেকে এতটাই ব্যস্ত রেখেছি যে সেদিনের পর আর রাত্রিবেলা ব্যালকনিতে যাওয়া হয়নি। বারান্দায়ও কখনো অনামিকার মায়াবী মুখখানা দেখার জন্য যাওয়া হয়নি। আজ আমাদের অফিসে নতুন একটা মেয়ে অফিসার এসেছে। সবাই বলছে মেয়েটি অনেক মেধাবী, অনেক ভালো রেজাল্টার। আমি তাকে দেখে অনেক বেশি অবাক হলাম। কি মায়াবী মুখ, কি মায়াবী হাসি। হ্যাঁ, অনামিকাকে দেখছি আমি। অনামিকা আমার দিকে তাকিয়ে আছে। অফিসে সবাই বলাবলি করছে আমরা একে অপরকে চিনতাম নাকি। আমি আর অনামিকা কোনো জবাব দিলাম না কোনো কথার। কাজে ব্যস্ত হয়ে গেলাম আমি। সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরছি, তখন অনামিকার সাথে দেখা হলো। আমায় ডাকলো অনামিকা। কেমন আছো? যেমনটা থাকার কথা। আপনি? আমিও। আমি সত্যি দুঃখিত। কেন? সেদিন তোমার ডাকে তোমার কাছে না আসার জন্য। কোনো ব্যাপার না। আচ্ছা, বিয়ে করেছো? করলে তো শুনতেন। আপনাদের পাশের বাসায় তো আমাদের। নতুন কেউ আছে জীবনে? না, মেয়ে মানুষকে বিশ্বাস করি না। আমাকেও না? জানি না। অনামিকা আমার হাত ধরল এবং বলল, আজও তোমাকেই ভালোবাসি। এই কালো মেয়েটির সাথে সারা জীবন থাকা যায় না? আমি অনামিকার দিকে তাকিয়ে আছি শুধু। দু চোখ দিয়ে অশ্রু ঝরার অবস্থা। হ্যাঁ, কান্না শুধু দুঃখের নয়, কিছু কান্না সুখেরও হয়। আমিও অনামিকার হাত ধরে বললাম, হ্যাঁ, আমি পারবো এই কালো মেয়েটির হাত ধরে সারা জীবন থাকতে। এই মানুষটির মধ্যে আমার জন্য যতটা ভালোবাসা দেখেছি তা অন্য কারো মধ্যে কখনো দেখতে পাইনি। অনামিকা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি আস্তে করে অনামিকার কপালে একটা কিস করলাম। রাতের ব্যস্ত শহরে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। হয়তো তাহসিন অনামিকার প্রেম কাহিনীর দিকে অন্য কারো খেয়াল নেই। রাতের রাস্তায় আমি আর অনামিকা হাতে হাত রেখে হাঁটছি। ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে, ভীষণ ভালো লাগছে। হালকা আলোতে অনামিকাকে মন্দ লাগছে না। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করলাম আমি অনামিকা। বাসায় পৌঁছে মা আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, আজ আমার বাপজানরে খুশি খুশি লাগছে। আমি আম্মুকে অনামিকাদের ব্যাপারে বললাম। আমার জবাবে আমি আরও বেশি অবাক হলাম। আম্মু নাকি অনামিকাদের বাসায় যেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে এসেছেন এবং অনামিকাকে বুঝিয়ে বলে এসেছেন যে আমি আজও অনামিকার জন্য কষ্ট পাই। আমি আম্মুর কথা শুনে কতটা খুশি হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আর বেশি অপেক্ষা করলাম না, পারিবারিকভাবেই বিয়ে করলাম আমি অনামিকা। হ্যাঁ, কালো মেয়েটিকে বিয়ে করে আমি যতটা সুখে আছি তা হয়তো কম মানুষ পায়। একজন ন্যাক্কার স্ত্রী পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, অনামিকা কালো, তবে ওর চেহারার দিকে তাকালে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। অনামিকার চোখের দিকে তাকালে আমি পৃথিবীর সেরা সুখ পাই। বিয়ের পর অনামিকাকে আমি আরও বেশি ভালো লাগে, কারণ আমাকে অনেক পাল্টে ফেলছে অনামিকা। আজ আমি সিগারেট খাই না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমাকে গভীর রাতে ডেকে তাহাজ্জুদে নামাজ পড়ায় আমার স্ত্রী অনামিকা। চাকরিটা ছেড়ে দিয়েছে অনামিকা, বাসার সব কাজ অনামিকা করে। আবার আম্মুর সাথে অনামিকার মামের সম্পর্ক, দুজনই দুজনকে ভীষণ ভালোবাসে। সব মিলিয়ে একটি সুখের সংসার করছি আমরা। মা হতে চলেছে অনামিকা আর আমি বাবা। ইনশাল্লাহ সন্তানকে আলেমা বানাবো। একটা ন্যাক্কার স্ত্রী পারে পুরো পরিবারকে ন্যাক্কার করে তুলতে। হোক না সে কালো, মনটা যে ভীষণ ভালো। সবাই দোয়া করবেন আমাদের জন্য।